স্বাভাবিকভাবেই মধ্যপ্রাচ্যের দেশগুলো যেই অক্ষাংশে অবস্থিত সেখানে অর্থাৎ নিরক্ষীয় একটি প্রভাব থাকে এবং সেখানে তাপমাত্রা বেশি এবং তাপমাত্রা ভিত্তিতে বিশ্বকে যেই শ্রেণীবিভাগ করা হয় সেখানে মরু অঞ্চল হিসাবে খ্যাত এই মধ্যপ্রাচ্যের দেশগুলো। কিন্তু সাম্প্রতিককালে আমরা লক্ষ্য করছি যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তাদের বৃক্ষায়ন এবং সবুজায়নের বিভিন্ন প্রকল্প তারা হাতে নিয়েছে এবং সেখানকার তাপমাত্রাও দিনে দিনে কমছে। তারা বিভিন্ন টেকনোলজি ব্যবহার করছে, ক্লাউড সিডিং সহ বিভিন্ন পদ্ধতির মাধ্যমে তাদের শীতলীকরণ পদ্ধতি তারা অবলম্বন করছে। বাংলাদেশের প্রেক্ষাপটের ঠিক ভিন্ন অবস্থানটা মধ্যপ্রাচ্যে ছিল। আমরা ছিলাম নাতিশীতোষ্ণ অঞ্চলের দেশ। আমাদের এইখানে সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ ছিল, নদীমাতৃক বাংলাদেশ ছিল, যেখানে জলাভূমি ছিল প্রায় টোটাল আয়তনের 40 ভাগের বেশি। যেভাবে আমরা প্রকৃতিকে ধ্বংস করছি, পরিবেশকে দূষণ করছি, এইটি যদি লাগাম এখনই আমরা টেনে না ধরি তাহলে আগামী দিনগুলোতে আরও চরম অবস্থা আমাদের জন্য বিরাজ করছে। মাত্র তো 3, 4, 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি পেয়ে আমাদের এইরকম নাভিশ্বাস অবস্থা। এটি যদি প্রকৃতি অর্থে আরও বেশি বৃদ্ধি পায় তাহলে আস্তে আস্তে এই বাংলাদেশও চরমভাবাপন্ন দেশ হিসেবে আখ্যায়িত হবে। সেক্ষেত্রে জনস্বাস্থ্যের জন্য এটি ভালো রকমের হুমকি তৈরি করবে, প্রাণী উদ্ভিদ সবার জন্যই একটি ইনব্যালেন্স সিচুয়েশন তৈরি করতে পারে। যারা বিত্তবান তারা কোনো না কোনোভাবে সারভাইভ করছে, তারা বিল্ডিংয়ে থাকছে, তারা উঁচু জায়গাতে বসবাস করছে যেখানে বাতাসের প্রবাহ রয়েছে, কিংবা তারা এয়ার কন্ডিশন ব্যবহার করার সক্ষমতা তাদের রয়েছে। কিন্তু সমাজের নিম্ন স্তরের মানুষরা, নিম্ন আয়ের মানুষদের এই সকল সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। তাদের যেই কারণে এই অত্যাধিক তাপমাত্রায় ক্ষয়ক্ষতির পরিমাণও তাদের ভিতরে বেশি, স্বাস্থ্য ঝুঁকিও তাদের উপরে বেশি যাচ্ছে। সাধারণত 35 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত আমরা একটা সহনশীল তাপমাত্রার ভিতরে রাখি। 35 থেকে যখন প্রতি 2 ডিগ্রি করে বাড়ে তখন এটি মৃদু তাপদাহ, তারপরে মধ্যম মানের তাপদাহ এবং 40-42 ডিগ্রি যখন চলে যায়, 42-এর উপরে এটি তীব্র বা অতি তীব্র তাপদাহের সৃষ্টি করে। 14টা ডিস্ট্রিক্টে অতিমাত্রায় মানে তীব্র থেকে অতি তীব্র দীর্ঘদিন ধরে তাপদাহ চলছে। আমাদের কীটপতঙ্গ, পশু পাখিরাও এই তাপদাহে কষ্ট করছে। আমাদেরকে তাদের জন্য মানবিক হতে হবে। তাদেরকে বিভিন্ন জায়গায় যতটুকু সম্ভব বারান্দায় বা ঘরের সামনে পানি রাখার জন্য আমরা চেষ্টা করতে পারি, কারণ তারাও এই প্রকৃতির অংশ। কারণ তাদের মতো গাছপালা এবং প্রকৃতিকে ধ্বংস করারই একটি আউটকাম হলো এই অতি তাপ। ফলে আমাদেরকে সবাইকে নিয়ে সবার জন্য সচেতনভাবে বসবাস করতে হবে। তাপমাত্রা বৃদ্ধি করার কতগুলো কারণ রয়েছে যেগুলোকে আমরা ওয়ার্মিং ফ্যাক্টর বলে থাকি। সেই বৃদ্ধির কারণগুলোকে নিউট্রালাইজ করতে হবে। আবার তাপমাত্রা কমার কতগুলো উপকরণ রয়েছে, ফ্যাক্টর আছে, সেইগুলোকে অ্যাক্টিভেট করতে হবে। অর্থাৎ তাপমাত্রা কমানোর ফ্যাক্টর হলো গাছপালা, সবুজ এবং বায়ু চলাচলকে নির্বিঘ্নে করতে দেওয়া। সো এগুলো নগর পরিকল্পনার মাধ্যমে বায়ু চলাচলকে আমরা স্বাভাবিক রাখতে পারি, সবুজের পরিমাণ বাড়াতে পারি এবং জলাধারগুলো সংরক্ষণ কিংবা নতুন করে খনন এবং যেগুলো দখল হয়েছে দখল উদ্ধারের মাধ্যমে আমরা সেটি করতে পারি। ছাদ বাগান, রোড আইল্যান্ডে বাগান এবং যেখানে খালি জায়গা আছে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন 1 ইঞ্চি জায়গাও খালি রাখা যাবে না, প্রত্যেকটা ইঞ্চিতে আমাদের আসলে এই সবুজের আওতায় আনতে হবে। আর যেই সব কারণগুলো তাপমাত্রা বৃদ্ধি করছে, যে ফিটনেসবিহীন যানবাহনগুলো, কাচের তৈরি ঘরগুলো, তারপরে আপনার কোনো রকম পরিকল্পনা ছাড়া একটার পর একটা বিল্ডিং করা, এই ধরনের কার্যক্রমগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। সাথে সাথে বায়ু দূষণকারী যে সকল প্রকল্প রয়েছে, যে সকল ইটের ভাটা রয়েছে, যানবাহন রয়েছে, ইন্ডাস্ট্রি রয়েছে, সেইখান থেকে দূষণ বন্ধ করতে হবে, কারণ এই বায়ু দূষকগুলোও তাপমাত্রা অ্যাবজর্ভ করে। সো আমাদেরকে প্রাকৃতিক কারণগুলোর উপরে আমাদের হয়তো তত কোনো নিয়ন্ত্রণ নাই, কিন্তু এই গাছপালা ও প্রকৃতির একটা অংশ হয়ে কিন্তু আমাদের পরিবেশকে ভালো রেখেছিল হাজার বছর ধরে। আমাদেরকে আবার সেই প্রাণ প্রকৃতির কাছে ফেরত যেতে হবে। বাঁচার একমাত্র উপায় হলো প্রকৃতিকে সংরক্ষণ করা।